বারবার কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় তুমি কতটুকু জানো এটা তোমার চান্স পাওয়াটা ডিফাইন করবে না, ভর্তি পরীক্ষায় তুমি কতটুকু ডেলিভার করতে পারছো এটা হচ্ছে ডিফাইন করবে। এই যে কেউ কেউ 70% প্রিপারেশন নিয়ে কিন্তু চান্স পাবে, আবার কেউ 100% প্রিপারেশন নিয়েও তুমি কিন্তু চান্স পাবে না। কেন পাবো না? কারণ তুমি পরীক্ষা হলে গিয়ে সেরকম পারফরমেন্স করতে পারবে না। তো তুমি যদি এই 70%, তোমার যদি কনফিডেন্ট থাকে যে এই 70% থেকে প্রশ্ন আসলে যেভাবে আসলে আমি উত্তর করে আসতে পারবো, ভাই তোমার জন্য এই 70% কিন্তু এনাফ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, বিশেষ করে বিজ্ঞান বিভাগের এবং 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তো মূলত আমরা এখানে সিলেবাস নিয়ে কথা বলবো, যে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা থেকে কেমন প্রশ্ন আসে সেই বিষয়ে কথা বলবো। তো 26 ব্যাচ অলরেডি তো ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা দিয়েছে, তো ফুল সিলেবাস নিয়ে ওদের আসলে মাথা ব্যথা নাই। সমস্যা হলো 25 ব্যাচের, কারণ ওরা দেখা যায় অনেক শিক্ষার্থী যারা মেডিকেল প্রিপারেশন নিছিল তাদের ফুল সিলেবাসটা পড়া আছে, বাট যারা ভার্সিটি ওরিয়েন্টেড ছিল তাদের মোটামুটি অনেকে শর্ট সিলেবাসটাই দেখছে। তো আসলে এই বছর যেহেতু ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে অফিসিয়ালি, তো আমাদের দেখতে হবে বিগত বছর একদম রিসেন্ট ইয়ার অর্থাৎ 20-21 সেশনে অফিসিয়ালি কিন্তু ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়েছে। তো আমরা 20-21 প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখবো যে আসলে কেমন প্রশ্নগুলো আসতো, কয়টা করে প্রশ্ন আসতো, কোন অধ্যায়গুলো থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, বা আমি চাইলে শর্ট সিলেবাসের বাইরে যে এক্সট্রা সিলেবাস গুলো আছে ওইখান থেকে কোন কোন চ্যাপ্টার বাদ দিতে পারবো, স্কিপ করতে পারবো, সেই বিষয়টা আইডিয়া দিব এই ভিডিওতে। একদম টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা এবং সিলেবাস নিয়ে একটু কনফিউশন আছো তারা ভিডিওটা দেখো, একটা সম্পূর্ণ গাইডলাইন তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা। আর রাবি রিলেটেড যে কোনো গাইডলাইন পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখো এবং আমাদের কমেন্টে দেওয়া ফ্রি মেন্টরশিপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমে ফিজিক্স পার্টটা নিয়ে কথা বলবো। তো এখানে আমরা ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু সুন্দর করে অ্যানালাইসিস করে রাখছি, এবং এটা 20-21 সেশনের, ঠিক আছে, 20-21 সেশনে একটা গ্রুপে, গ্রুপ 2। তো তুমি জানো গ্রুপ 2 এবং গ্রুপ 1 এরকম 3-4টা, তখন হলো 3টা গ্রুপে ছিল এবং আমি 3 নম্বর গ্রুপে পরীক্ষা দিয়েছিলাম 20-21 সেশনে। তো এখানে আলটিমেটলি তোমার হচ্ছে একটা গ্রুপের প্রশ্ন থাকলে হয়, অন্যান্য গ্রুপে ওই সেম অধ্যায়গুলো থেকে টপিকটা সেম থাকে, প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়, বাট বাকি সবকিছু সেম থাকে। তো আমরা একটা গ্রুপের প্রশ্ন দেখলে বুঝতে পারবো। তো দেখি চলো ফিজিক্স প্রথম পত্রে যদি আসো, তো ফিজিক্স প্রথম পত্রে দেখো শর্ট সিলেবাস থেকে ভৌত জগৎ পরিমাপ এখান থেকে প্রশ্ন ছিল, ভেক্টর থেকে প্রশ্ন ছিল, গতিবিদ্যা থেকে 2টা প্রশ্ন ছিল। তো গতিবিদ্যাতে আমাদের কি শর্টস এর বাইরে, তো আমি সবসময় বলি আসলে গতিবিদ্যা তোমাকে পড়তে হবে। যখন শর্ট সিলেবাস ছিল তখনও কিন্তু গতিবিদ্যা থেকে প্রশ্ন আসতো, তো গতিবিদ্যা থেকে তাও 2টা কিন্তু প্রশ্ন ছিল। দেন আসলে নিউটনের বলবিদ্যা থেকে একটা ছিল, কাজ শক্তি ক্ষমতা এখান থেকে একটা ছিল, ঠিক আছে। কিন্তু গত বছর 25-26 কিন্তু নিউটনের বলবিদ্যা থেকে তোমার 6টার মতো প্রশ্ন আসছে, বাট যখন ফুল সিলেবাস হয় তো সবগুলো অধ্যায় থেকে মোটামুটি একটা প্রশ্ন দেওয়ার ট্রাই করে স্যাররা, ঠিক আছে। তো যার ফলে প্রশ্ন সংখ্যা কিন্তু কমে যায়। দেন দেখতে পাচ্ছ তুমি মহাকর্ষ অভিকর্ষ থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু এদিকে তরঙ্গ থেকে কিন্তু 2টা প্রশ্ন ছিল। দেখো তরঙ্গ এবং গতিবিদ্যা এটা কি শর্টের বাইরে না, দেখো 2টা প্রশ্ন কিন্তু আসছে। তো তুমি কোনোভাবেই কিন্তু এই গতিবিদ্যা তরঙ্গ এটা বাদ দিতে পারবা না, কারণ তরঙ্গ এবং গতিবিদ্যা এই 2টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শর্টের বাইরে ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টার মধ্যে তুমি যদি বলো যে ভাই আমার যে কোনো 2টা অধ্যায় পড়বো এক্সট্রা সিলেবাস 25 ব্যাচ, তো তোমাকে আমি বলবো গতিবিদ্যা এবং তরঙ্গ এই 2টা চ্যাপ্টার তুমি বাদ দিবা না, কারণ এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন আসে। তো আমি দেখলাম যে এই 2টা চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং শর্টের বাইরে মোটামুটি খুব একটা যে বেশি প্রশ্ন আসছে এমন, তুমি শর্ট সিলেবাস থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসছে, শর্ট সিলেবাস প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসছে। এবং এই যে আদর্শ গ্যাস গতিতত্ত্ব, পর্যায়বৃত্ত গতি, পথ থেকে ধর্ম, মহাকর্ষ অভিকর্ষ থেকে আসে নাই, বাকি সবগুলো অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসছে। এই 2টা বাদে সবগুলো কিন্তু শর্টের বাইরে ছিল। তো শর্ট সিলেবাস পড়লে তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন পাচ্ছ। দেন আসো দ্বিতীয় পত্রে যদি আসি, তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে, স্থিততড়িৎ থেকে 2টা ছিল, চলতড়িৎ থেকে দেখো চলতড়িৎটা কিন্তু গুরুত্বপূর্ণ, যখন ফুল সিলেবাসে পরীক্ষা হয় চলতড়িৎ থেকে আবার একটু বেশি প্রশ্ন দিয়ে দেয়, 2টা 3টা চলে আসে, ঠিক আছে। নেক্সট আসো তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তড়িৎ চুম্বকীয় আবেশ, এই 2টা হচ্ছে শর্টের বাইরে এবং হচ্ছে আমাদের জ্যামিতিক আলো বিজ্ঞান। তো এই 3টা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন আসে। তো তুমি যদি মনে হয় যে ভাই আমি দ্বিতীয় পত্রে স্কিপ করতে যাচ্ছি, তো তুমি চাইলে এই যে এই 2টার মধ্যে যে কোনো একটা পড়তে পারো, জ্যামিতিক আলো বিজ্ঞানটা রাখবা, ঠিক আছে, জ্যামিতিক আলো বিজ্ঞান এটা রাখবা। এখান থেকে কিছু গাণিতিক প্রশ্ন এবং থিওরি প্রশ্ন দিয়ে দেয় রাবিতে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা পড়বা। তো তোমার জন্য 3টা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট শর্টের বাইরে, সেটা হচ্ছে তরঙ্গ, গতিবিদ্যা এবং জ্যামিতিক আলো বিজ্ঞান। বলতে হবে ভাই সবই তো হয়ে গেলে, হ্যাঁ সব তো দিল, কারণ দেখো তুমি যদি 4টা 5টা অধ্যায় বাদ দাও তো এক করে মার্ক হলেও তোমার কিন্তু 5 মার্ক বাদ দেওয়া হয়ে যাচ্ছে, এটা তোমার জন্য রিস্ক না? তো সর্বোচ্চ তুমি 2-3 মার্ক বাদ দিতে পারো, তাই না। এরপরে আসো তোমার হচ্ছে আধুনিক পদার্থের সূচনা থেকে শর্ট সিলেবাসের মধ্যে, আমাদের শর্টের বাইরে আছে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে। তো আমরা ওভারঅল যদি দেখি ফিজিক্স পার্টে দেখো এখানে একটা, এখানে তোমার হচ্ছে 3টা 4টা 4টা, এখানে 6টা 2 8টা, তো 25টার মধ্যে তোমার কিন্তু 8টা প্রশ্নই আসছে হচ্ছে শর্টের বাইরে। বাকি যে আমাদের 17টা প্রশ্ন এটা আসছিল কিন্তু শর্ট সিলেবাস থেকে। মানে বুঝতে পারছো যে শর্ট সিলেবাস থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসছে ফিজিক্সে, ঠিক আছে। তো তুমি চাইলে ফিজিক্সের শর্ট সিলেবাসটা পড়েও মিনিমাম 15 অ্যান্সার করে আসতে পারো, 15 অ্যান্সার করে আসতে পারো, 25-এর মধ্যে 15 অ্যান্সার করে আসতে পারবা। এবং যদি এর বেশি তুমি সঠিক করতে চাও, ঠিক আছে, 25-এর 25 তুমি তো আসলে চাইলেও পারবা না,
তাহলে অনেক বেশি ভালো পড়তে হবে তোমাকে। 25 পরিবারে শর্ট ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি 15 পেতে চাও তাহলে তুমি শর্ট সিলেবাস পড়লেই হবে, এবং তুমি যদি 15 প্লাস পেতে চাও শর্ট সিলেবাসে বাইরে ফুল সিলেবাসে পরীক্ষায়, তো তোমাকে অবশ্যই ফুল সিলেবাসটাও দেখতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা দেখলাম, তরঙ্গ চ্যাপ্টারটা, গতিবিদ্যা এবং জ্যামিতিক আলোবিজ্ঞান, অ্যাটলিস্ট এই তিনটা তুমি পড়বা, ঠিক আছে? এই তিনটা থেকে একটু বেশি প্রশ্ন আসে, চাইলে এই দুইটা স্কিপ করতে পারো অথবা এখান থেকে যে কোনো একটা পড়ে ফেলতে পারো। এটা গেল ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? এবারে নেক্সট আসলে আমরা হচ্ছে রসায়নের ক্ষেত্রে। রসায়নের ক্ষেত্রে আসলে ফুল সিলেবাস বলে কিছু নাই, রসায়নে তোমার টপিক ভাগ করা থাকতো, তো আমরা দেখছিলাম তো এরকম ওই ওই যা আসে প্রশ্ন ওখান থেকে আসে। দেখো জৈব রসায়ন থেকে তুমি তাকাও, জৈব রসায়ন থেকে প্রতি বছর 7, 8টা, 9টা, 10টা থাকেই। ওই 20-21 তখনও তোমার এই যে 10টা প্রশ্ন আসছে জৈব রসায়ন থেকে। এখনো তুমি যদি দেখো প্রশ্ন অ্যানালাইসিস করে, তো জৈব রসায়ন থেকে মিনিমাম 7 থেকে 8টা প্রশ্ন থাকেই, ঠিক আছে? তারপর দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে কিন্তু প্রশ্ন ছিল না। তারপর দেখো এখানে হচ্ছে অর্থনৈতিক রসায়ন, এখান থেকে একটা প্রশ্ন ছিল। কর্মমুখী থেকে আবার প্রশ্ন আসে না। তো ল্যাবরেটরি থেকে 20-21 আসে না, কিন্তু তার আগে আবার অনেক সময় আসছে, তো তুমি এটা একটু দেখে নিও। গুণগত রসায়ন শর্ট সিলেবাসের, এখানে 2টা প্রশ্ন ছিল। মৌলের পর্যাবৃত্ত ধর্ম 4টা প্রশ্ন ছিল। রাসায়নিক পরিবর্তন থেকে 2টা প্রশ্ন ছিল। পরিবেশ রসায়ন থেকে 2টা প্রশ্ন ছিল। পরিমাণগত থেকে 4টা, তড়িৎ রসায়ন থেকে আসে নাই, অর্থনৈতিক রসায়ন থেকে আসছে। তো এখান থেকে আসলে রসায়ন পার্টের জন্য এক্সট্রা করে বলার কিছু নাই, কারণ এখান থেকে সবগুলো অধ্যায় থেকে মোটামুটি আসে। তার মধ্যে জৈব রসায়নটা ভাই কোনোভাবে স্কিপ করা যাবে না। তো তুমি চেষ্টা করবা এখানে যে টাইপ গুলো আছে এই টাইপ গুলো অ্যাটলিস্ট ভালো করে পড়ার। এখানকার যে টপিক গুলো থেকে বিগত বছরে আসছে প্রশ্ন, ওইখান থেকে ম্যাক্সিমাম টপিক কিন্তু আসে। তো আমি রিসেন্ট একটা খুব দ্রুত একটা ভিডিওতে তোমাদের জৈব রসায়ন থেকে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট বা রাবিতে আসছে ওটার উপর একটা অ্যানালাইসিস দিয়ে দিব। তো দেখো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, রাবি সিমিটের এক্সাম ব্যাচটা, এখানে কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক টপিক গুলো সাজেশন দিয়ে দিই, যে কোন টপিক, যেমন গুণগত রসায়ন থেকে কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসে, একদম সাল ওয়াইজ দিয়ে দিই, এই সালে কোন টপিক থেকে আসছে, এই সালে কোন টপিক থেকে আসছে, এইভাবে কিন্তু অ্যানালাইসিস করা আছে। জৈব রসায়ন থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সবগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচে আমরা তোমাদের টপিক অ্যানালাইসিস করে দিই। এছাড়া আমাদের এক্সাম ব্যাচটা যেহেতু কোনো শুরু হয় না, 20 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে? তো যারা ভর্তি হবা 20 তারিখের মধ্যে ভর্তি হলে তোমরা একটা 150 টাকার মতো ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? তো এই এক্সাম ব্যাচটা আমরা প্রতিদিন তুমি কিভাবে পড়বা, একটা অধ্যায় কিভাবে শুরু করবা, সবকিছু কিন্তু আমি তোমাদের একটা গাইড করার চেষ্টা করবো, ঠিক আছে? কোন টপিকগুলো তুমি বেশি করে ইম্পর্টেন্স দিবা। তো এই যে এই লাস্ট মোমেন্টে এসে অল্প সময়ের মধ্যে ফুল সিলেবাস 75টার মতো অধ্যায়, 90 দিন সময় পাচ্ছ, তো অল্প সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটা গুছাই নিতে তোমাকে অবশ্যই মেন্টরের একটা হেল্প নেওয়া দরকার, ঠিক আছে? তো বাসায় বসে সবাই আসলে নেওয়ার সামর্থ্য থাকে না। তো যারা অনলাইন এক্সামের সাথে যুক্ত হবে, এখানে আমি তোমাকে গাইড করার চেষ্টা করবো, ঠিক আছে? এছাড়া তোমার যে কোনো সমস্যা তুমি আমার সাথে শেয়ার করে ফেলতে পারবা এবং তুমি আমার থেকে গাইডলাইন নিতে পারবা। ওকে, তো যারা এক্সামের সাথে যুক্ত হবা, এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলেই হবে। নেক্সট আসা হচ্ছে আমাদের কোথায় আসি, চলো জীববিজ্ঞান পার্ট আসি। জীববিজ্ঞানটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জীববিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এর মধ্যে আমি যদি একটু মার্ক করি, সেটা হচ্ছে কোষ রসায়ন। দেখো এটা আমাদের শর্টের বাইরে, আমি একটু শর্টের বাইরে সিলেবাস গুলো দেখি আগে, তারপরে দেখো শর্টের বাইরে কি আছে, কোষ রসায়ন থেকে আসে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে এই যে শৈবাল ছত্রাক, এটা শর্টের বাইরে। তারপর হচ্ছে বায়োভার্টেব্রেট, এটা শর্টের বাইরে। এদিকে তোমার আর কি কি আছে, উদ্ভিদ প্রজননটা শর্টের বাইরে। দেন হচ্ছে এইটা আমাদের শর্টের বাইরে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দ্বিতীয় পথে যদি আসি, তো দ্বিতীয় পথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে তোমার হচ্ছে বজ্র নিঃশাসন শর্টের বাইরে। দেন হচ্ছে আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ, মানব জীবনের ধারাবাহিকতা, প্রতিরক্ষা, জিন তত্ত্ব আছে, পানি আচরণ। তো অনেকগুলো কিন্তু আমাদের শর্টের বাইরে মার্ক করে দিয়েছে। এবার দেখবো শর্টের বাইরে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে। দেখো কোষ রসায়ন থেকে তোমার একটা প্রশ্ন ছিল, তার রাবিতে কিন্তু কোষ রসায়ন থেকে প্রশ্ন আসে। ওই যে উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে না, অ্যামাইনো অ্যাসিড আছে, প্রোটিন আছে, বিভিন্ন উদাহরণ টাইপের প্রশ্নগুলো ওইখান থেকে প্রশ্ন আসে। দেন দেখো এদিকে শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাকের বেশ কিছু টপিক থেকে প্রশ্ন আসে, প্রকারভেদ, তারপর গঠন, ঠিক আছে? গঠন, প্রকারভেদ, এইগুলো থেকে খুব প্রশ্ন আসতে দেখা যায় শৈবাল ছত্রাক থেকে। তো এইগুলো থেকে এই দুইটা চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়তে হবে, মিনিমাম এই দুইটা চ্যাপ্টার, প্রথম পত্র থেকে শর্টের বাইরে দুইটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। দেন প্রাইফাইটের থেকে একটা টপিক থেকে আসে, ওই যে একটা উদাহরণ আছে, ওখান থেকে তোমার ঘুরে ফিরে প্রশ্ন আসবে। দেন হচ্ছে দেখো ওই যে রিক্সিয়া আছে না, রিক্সিয়া, ওই ওখান থেকে আসে। দেন হচ্ছে নগ্ন বীজ আবৃত উদ্ভিদ, এটা তো শর্টের বাইরে আমাদের ভিতরেই আছে। দেন টিস্যুতন্ত্র, উদ্ভিদ তন্ত্র ইম্পর্টেন্ট, তোমরা জানো শর্ট সিলেবাসের মধ্যে পড়ে আসছো। উদ্ভিদ প্রজনন থেকে কিন্তু প্রশ্ন ছিল না, বাট এমন না যে আসবে না, ঠিক আছে? তো তুমি চাইলে এই যে তিনটা অধ্যায় দেখতে পারো শর্টের বাইরে প্রথম পত্রে, ঠিক আছে? এদের মধ্যে এই দুইটা আছে বেশি গুরুত্বপূর্ণ, কোষ রসায়ন, শৈবাল ও ছত্রাক। এবার আসি আমরা দ্বিতীয় পত্রে। তো দ্বিতীয় পত্রে তুমি দেখতে পাচ্ছ শর্ট সিলেবাস থেকে অনেকগুলা প্রশ্ন আসে। দেখো প্রথম এই যে এগুলা কি শর্ট সিলেবাস না, দেখো এখান থেকে আসছে কথা 3টা, তারপর হচ্ছে 5টা, 7টা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে শর্ট সিলেবাস থেকে আসা। তার মানে আমি বলতে পারি যে ম্যাক্সিমাম প্রশ্ন, তোমার 70% প্রশ্ন চলে আসে কিন্তু শর্ট সিলেবাস থেকে, ঠিক আছে? শর্ট সিলেবাস থেকে তুমি পাবা। বাকি যে 30% প্রশ্ন এক্সট্রা, বাকি 30% প্রশ্ন তুমি হচ্ছে এক্সট্রা সিলেবাস থেকে পাবা, ঠিক আছে? তো এই 70% সিলেবাসটা তোমার যেহেতু মেজরিটি পড়া আছে বা তুমি ইজিলি পড়তে পারবা, তো তোমার টার্গেট হবে হচ্ছে এই 70%টা খুব ভালো মতো পড়া। দেখো আমি বারবার কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় তুমি কতটুকু জানো এটা তোমার চান্স পাওয়াটা ডিফাইন করবে না,
ভর্তি পরীক্ষায় তুমি কতটুকু ডেলিভার করতে পারছো এটা হচ্ছে ডিফাইন করবে। এই যে কেউ কেউ 70% প্রিপারেশন নিয়ে কিন্তু চান্স পাবে, আবার কেউ 100% প্রিপারেশন নিয়েও তুমি কিন্তু চান্স পাবে না। কেন পাবো না? কারণ তুমি পরীক্ষা হলে গিয়ে সেরকম পারফরমেন্স করতে পারবে না। তো তুমি যদি এই 70% তোমার যদি কনফিডেন্ট থাকে যে এই 70% থেকে প্রশ্ন আসলে যেভাবে আসলে আমি উত্তর করে আসতে পারবো, ভাই তোমার জন্য এই 70% কিন্তু এনাফ। ঠিক আছে, এবার এই 70% থেকে তুমি সর্বোচ্চ 30%, এখান থেকে তুমি না হয় 20% নিলা, তুমি 90% প্রিপারেশন নিলা, তোমার যে 100% নিতে হবে এরকম কথা নাই। যেরকম আমি এখানে অর্ধেক তোমাকে ভাগ করে দিলাম, দেখো তুমি চাইলে এটা স্কিপ করে আসতে পারো। ঠিক আছে, এদিকে তেমন হচ্ছে যে প্রাণীর আচরণ, এটা তুমি স্কিপ করে আসতে পারো। ঠিক আছে, তো এরকম ভাবে বেশ কিছু অধ্যায় তুমি স্কিপ করেও তুমি অল্প কিছু অধ্যায়, শর্টে বারে অল্প কিছু অধ্যায় পড়েও তুমি ইম্পর্টেন্স দিবা। যেমন এখানে আমরা বললাম এই যে এই দুইটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, কোষ শ্মশান, শৈবাল ও ছত্রাক। ঠিক আছে, আমরা যদি এদিকে আসি তো এখানে আমাদের বর্জ্য নিষ্কাশন থেকে হয়তো 20-21 আসে নাই, কিন্তু কিডনির গঠন থেকে তোমার প্রশ্ন আসে। ঠিক আছে, কিডনির যে গঠন এখান থেকে প্রশ্ন আসতে পারে, মূত্র তৈরি যে প্রক্রিয়াটা আছে না ওইখান থেকে প্রশ্ন আসে, তো এটা তুমি একটু দেখবা। ঠিক আছে, আর এদিক থেকে তোমার হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ মাস্ট। ঠিক আছে, সমন্বয় নিয়ন্ত্রণ তোমাকে পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে। তো দ্বিতীয় পদ থেকেও তুমি এই দুইটা চ্যাপ্টার দেখে নিতে পারো। ঠিক আছে, আর বাকিগুলো থেকে কোশ্চেন ব্যাংক সলভ করে গেলা, ঠিক আছে, ওখান থেকে কিছু না কিছু প্রশ্ন চলে আসছে, তো ইজিলি নিতে হয় প্রিপারেশন। ঠিক আছে, যেটা তোমার কাছে অলরেডি আয়ত্তে আছে ওইটাকে আরো বেশি স্ট্রং করো। শর্ট সিলেবাস তোমার যদি ভালো করে পড়া থাকে তুমি আরো বেশি স্ট্রং করে বাকি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা, বাকি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা সেগুলো দেখো। বুঝলাম, ওই যে বললাম যে 70% নিয়েও অনেকে চান্স পাবে, 100% প্রিপারেশন নিয়ে অনেকে চান্স পাবে না। কেন? পরীক্ষার হলে স্ট্র্যাটেজি মেনটেন করতে পারে না, ভুলভাল দাগায় আসে, পারফর্ম করতে পারে না। তো তোমাকে পারফর্ম করা শিখতে হবে। ঠিক আছে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত পারো বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক, পাশাপাশি অন্যান্য বই অনুশীলনের প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। আর চাইলে দ্রুত আমাদের এক্সামের সাথে যুক্ত হয়ে রেগুলার এক্সামটা ট্রাই করো। পড়াশোনা রেগুলার থাকলে তুমি খুব ইজিলি শেষ করতে পারবা। ভাবতেছো অ্যাডমিশন সিজন, ভাই একটা দিন নষ্ট করা মানে অনেক কিছু। এটা একাডেমিক না যে তুমি দুই তিন মাস লস দিয়েও তুমি কিন্তু এখানে কামব্যাক দিতে পারবা। ঠিক আছে, এখানে তোমাকে অ্যাডমিশন টোটাল যে সাবজেক্ট গুলো আছে, এই 8টা চ্যাপ্টার, 8টা সাবজেক্ট, 8টা বই, এগুলো তোমার কিন্তু মাথায় নিয়ে যেতে হবে। ফিজিক্স প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বুঝতে পারছো? তো এইভাবে 8টা সাবজেক্ট বা 8টা পেপার তোমার কিন্তু মাথায় নিয়ে যাইতে হবে। একদিনে পরীক্ষা হবে 1 ঘন্টায়। তো এখানে কিন্তু কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, এটা তুমিও জানো। যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তুমি এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবা। এবার আসলে গণিতের ক্ষেত্রে এটা নিয়ে আসলে তোমাদের অনেক টেনশন থাকে, ভাই গণিত শর্টের বাইরে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তো প্রথমে যে বলবো সেটা হচ্ছে ভাই ফাংশন তো তোমাকে পড়তেই হবে। ফাংশন বিন্যাস সমাবেশ থেকেও প্রশ্ন আসে, বিন্যাস সমাবেশ থেকেও প্রশ্ন আসে। যে ত্রিকোণমিতিক অনুপাত এটা তুমি বাদ দিতে পারো, সমস্যা নেই। ওই সংযুক্ত ত্রিকোণমিতি যেটা আছে ওইটা পড়লে তোমার জন্য না। বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসবে, ফাংশন থেকে প্রশ্ন আসবে, এই দুইটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, তুমি পাবা। আবার দ্বিপদী বিস্তৃতি কিন্তু খুবই হট একটা টপিক। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি থেকে তুমি পাবা। তো এখানে তোমার হচ্ছে যোগাশ্রয় পড়ার দরকার নেই, এখান থেকে প্রশ্ন তেমন আসে না। বাস্তব সংখ্যা থেকে তুমি জাস্ট অসমতার যে অঙ্কগুলো আছে না, অসমতা, এই অসমতার অঙ্কগুলো দেখে যাবা, শেষ। অসমতার অঙ্কগুলো দেখলেই বাস্তব সংখ্যা থেকে তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে, এদিকে আসো হচ্ছে আমাদের বিস্তার পরিমাপ সম্ভাবনা। তুমি চাইলে এখান থেকে জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখবা। ঠিক আছে, তোমার যদি সময় থাকে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে এগুলো দেখলেই কভার হয়ে যাবে। আর ইম্পর্টেন্স দিক দিয়ে তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসবে, ওই যে এক্স বর্জিত পদ কোনটা, বা তোমাকে বলবে সহগ নির্ণয় করো, এই টাইপের প্রশ্নগুলো আসে। আর এদিক থেকে ফাংশন থেকে তুমি ডোমেন রেঞ্জ গুলো দেখবা। ঠিক আছে, আর বিন্যাস সমাবেশ থেকে কিছু ব্যতিক্রমী সূত্রগুলো আছে, সূত্র দিয়েই প্রশ্নগুলো চলে আসে। তো এই অধ্যায়গুলো দেখতে হবে। তো তোমার যদি মনে হয় না এগুলো আমার কাছে বেশি কঠিন লাগতেছে, দেখো শর্ট সিলেবাসে যেগুলো ছিল ওখান থেকে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে। শর্টের মধ্যে যা আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে। তো তুমি চাইলে শর্ট সিলেবাসটা ভালো করে পড়ে দেন তুমি এখান থেকে দুইটা, মনে করো আমি আমার কাছে এত 4টা 5টা মতো অধ্যায় আছে শর্টে বাইরে, আমি মাত্র 2টা অধ্যায় পড়বো, তাহলে সেক্ষেত্রে তুমি বিন্যাস সমাবেশ ফাংশনটা পড়ে যাইতে পারো। ঠিক আছে, অথবা বিন্যাস সমাবেশ না পড়তে পারলে তুমি দ্বিপদী পড়লে সবচেয়ে বেশি লাভবান হবা, কারণ এখান থেকে প্রশ্নটা একটু বেশি আসে, 2টার মতো চলে আসে প্রশ্ন। ঠিক আছে, তো তুমি কি করবা, প্রথম পদ থেকে ফাংশন এবং দ্বিতীয় পদ থেকে দ্বিপদী বিস্তৃতি, যদি একবারে সময় না পাও, আর সময় থাকলে বাকি সবগুলাই অ্যাটলিস্ট ম্যাথের ক্ষেত্রে তুমি সূত্রগুলো দেখে যাবে, সূত্র অ্যাপ্লাই করে এবং এই সূত্রগুলো কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝলেই তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, তো সূত্রগুলো দেখো, টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেখে অ্যাপ্লাইটা কিভাবে করছে এটা তুমি ফলো করো। ঠিক আছে, তো আমি বলবো ম্যাথের ক্ষেত্রে তুমি শর্ট সিলেবাস যদি 25 ব্যাচ হয়ে থাকো, তো শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়বা, তোমার জন্য শর্ট সিলেবাস 100% কভার থাকে। ঠিক আছে, 100% কভার থাকে, তারপরে তুমি ফুল সিলেবাসের অধ্যায়গুলো পড়ো, তাহলেই কিন্তু হবে, এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ম্যাথের মধ্যে 25টা মতো জায়গায় কেউ আসতে পারে না, বুঝতে পারছো? তো তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই চান্স পাওয়ার মতো মার্ক এনশিওর করতে পারবে। আর যদি খুব ভালো পজিশনে চান্স পেতে চাও সেই ক্ষেত্রে ফুল সিলেবাসের বাইরে থেকে সিলেক্টেড অধ্যায় যেগুলো আমি বলে দিলাম, এই সিলেক্টেড অধ্যায়গুলো তুমি পড়ে ফেলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা ভিডিওটা প্রায় শেষ। তো এখন জাস্ট আমাদের এক্সাম ব্যাচের অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচটা তোমাদের আগামী 22 তারিখ থেকে শুরু হবে, আগামী 22 আগস্ট থেকে শুরু হবে, এবং আমাদের হচ্ছে 20 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট অফারটা চলতেছে। তো তোমরা যারা 20 তারিখের মধ্যে ভর্তি হবা তোমরা প্রায় 150 টাকার মতো ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, ডিসকাউন্ট পেয়ে যাবা।
তো এইটা 25 এবং 26 ব্যাচ যারা রাবিতে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এটা। তো আমরা এখানে কিন্তু ফুল সিলেবাসের এক্সাম গুলাই নিব, ফুল সিলেবাস। তো এই শুধুমাত্র এক্সাম ব্যাচে তুমি আসলে কেন ভর্তি হবা, এখানে আমাদের বেশ কিছু ইউনিক ফিচার আছে। সেটা হচ্ছে 1 নম্বর, এক্সামের ক্ষেত্রে তোমার বাসায় বসে তুমি কিন্তু ওএমআর এ এক্সাম দিতে পারো। যেহেতু তোমার মেইন পরীক্ষা কি ওএমআর এ তোমাকে দিতে হবে, তো আমাদের এক্সাম ব্যাচের প্রশ্নগুলো নিয়েই তুমি কিন্তু ওএমআর এক্সাম দিতে পারবা, এবং অটো ওয়েবসাইটে স্ক্যান করেই তুমি কিন্তু তোমার ভুল হচ্ছে কোনটা, প্রশ্নের উত্তর সবগুলোই দেখতে পারবা। দেন 2 নাম্বার প্রসিডিউরটা হচ্ছে দেখো, রাবিতে কি 1.25 করে মার্ক থাকে না, প্রত্যেকটা এমসিকিউতে আমরা কিন্তু 1.25 করে মার্ক, এখন রাবির প্যাটার্নে, রাজশাহী ইউনিভার্সিটির প্যাটার্নে তুমি রাখতেছো। তো 3 নাম্বার যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা টপিক অ্যানালাইসিস তোমাদের দিব, ঠিক আছে। রাবির জন্য কোন টপিক তুমি পড়বা, আমাদের যে এক্সামগুলো থাকবে ওই টপিক, ওটার আগে আমরা তোমাদের বলে দিব, ঠিক আছে, কি কি পড়বা, কোন টপিকগুলোতে বেশি করে ইম্পর্টেন্স দিবা, এগুলো তোমাদের জানাই দিচ্ছ। তো এই যে এক্সট্রা 3টা ফিচার তুমি কিন্তু পাচ্ছ, যেটা অন্য কোথাও তুমি পাবা না, ঠিক আছে। তো যারা রাবিতে ফোকাস করতেছো তাদের জন্য এই এক্সামটা কতটা হেল্পফুল হবে, এটা তুমি আসলে পরীক্ষার হলে যখন বসবা তখন টের পাবা, এখন হয়তো বুঝবা না, ঠিক আছে, বা আমাদের আগে যারা স্টুডেন্ট ছিল ওরা বুঝবে। তো যারা রাবির এক্সামের সাথে যুক্ত হতে চাচ্ছ, এখানে প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম থাকবে, লাইভ এক্সাম, দেন অধ্যায় ভিত্তিক এক্সাম তো থাকবেই, তারপর পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে। তো যারা যুক্ত হবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে কন্ট্যাক্ট করো, অথবা কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে, সেখানেও তুমি দেখে বিস্তারিত দেখে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, ভালো লাগো সবাই। আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো লাগো সবাই, আল্লাহ হাফেজ।